বিতরণ করা ঋণের 1/4 অনাদায়ী। ইচ্ছাকৃত খেলাপিরা শনাক্ত হলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ আমানতকারীরা। ব্যাংকের স্টাফ এবং ক্ষুদ্র গ্রাহক বা ক্ষুদ্র বড় সব গ্রাহকদের স্বার্থকে বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে রাতে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ নেতাকর্মীদের। কলেজ ছাত্র ফারহান নিহতের পরই গোটা আন্দোলনের মোড় ঘুরে যায়। হটস্পট হয়ে ওঠে ধানমন্ডি মোহাম্মদপুর সায়েন্স ল্যাব। ফুসফুসে আঘাত করছে। আমি বললাম হ্যাঁ, নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারতেছে। মানে পিছন দেখলো যে বেরোইটে রয়ে গেছে কিনা, তো দেখলো, তারপর এক্স রে করলো। এক্স রে করে বললো যে আপনি মরবেন না। যেই লক্ষ্যে আমার ছেলেরা জীবন দিয়েছিল, সেই লক্ষ্য তো আমরা আসলে আজকে দেখতেছি যে তার ধারের কাছেও আমরা যেতে পারিনি। শিগগিরই খুলছে পার্বত্য 1036 কিলোমিটার সীমান্ত সড়ক। মেঘের ভেলা আর পাহাড়ের বাঁকে মিলবে অদেখা এক বাংলাদেশ। এবং ইরানের পরমাণু কর্মসূচি 2 বছর পিছিয়ে দেওয়ার দাবি পেন্টাগনের। আণবিক সংস্থার সঙ্গে সম্পর্ক ছিলে তেহরানের ওপর নাখোশ যুক্তরাষ্ট্র। স্বাগত। এখন বাণিজ্যপুর আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। ইচ্ছাকৃত ঋণ খেলাপিতে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক শনাক্ত করতে পারলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ আমানতকারী, সৎ ঋণ গ্রহীতা সহ ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোট বিতরণ করা ঋণের 24.13% ইচ্ছাকৃত খেলাপিদের হাতে। অন্যদিকে অর্থনীতিবিদদের মত, ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তি নিশ্চিতে নীতিমালার পাশাপাশি বাড়াতে হবে নজরদারি। আরো জানাচ্ছেন দেলাওয়ার তলন। সামর্থ্য থাকার পরও অনেকের ঋণ পরিশোধ না করায় নানা সংকটে জর্জরিত ব্যাংক খাত অনেকটাই ধুঁকছে। এরই মধ্যে ইচ্ছাকৃত খেলাপিতে রেকর্ড গড়েছে 35টি ব্যাংক। ইচ্ছাকৃত খেলাপিতে দুর্বল হয়ে পড়া ব্যাংকিং কাঠামোয় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমানতকারীরা। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এরই মধ্যে 35টি ব্যাংক তাদের খেলাপিদের তালিকা দিয়েছে, যাদের কাছে আটকে আছে 2 লাখ কোটি টাকার বেশি। বিগত সরকারের আমলে খাদের কিনারায় পড়া ব্যাংক খাতের বিভিন্ন সূচকের তথ্য গোপন করায় সামনে আসেনি বহু তথ্য। অন্তর্বর্তী সরকার এ খাতের প্রকৃত তথ্য সামনে আনার সিদ্ধান্তে উঠে এসেছে প্রভাবশালী গ্রুপের খেলাপি তালিকাও। এরই মধ্যে আমানতকারীদের আস্থা ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে কাজ করছে সরকার। ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার, মানে দুর্বল ব্যাংক কি করবে এগুলো, এবং অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস ব্যাংকের প্রবলেম হচ্ছে যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংক থেকে নেয়া 119 জন ইচ্ছাকৃত ঋণ খেলাপিতে যুক্ত। এসব গ্রাহকের কাছে আটকে আছে 6,299 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, খেলাপিদের তালিকা ব্যাংকগুলো থেকে চাওয়া হলেও দিতে নারাজ অনেকে। এতদিন আমরা অনেকভাবে ঋণ খেলাপি বা ঋণ খেলাপি হওয়ার যোগ্য ঋণকে সাধারণ নিয়মিত ঋণ হিসেবে প্রদর্শন করে আসছে। কিছু ব্যাংক মার্জার হবে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। সেটা যদি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রেও ব্যাংকের স্টাফ এবং ক্ষুদ্র গ্রাহক বা ক্ষুদ্র বড় সব গ্রাহকদের স্বার্থকে বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 2024 সালের মার্চে ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তির জন্য একটি নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। সেই অনুযায়ী ব্যাংকগুলো ইচ্ছাকৃত ঋণ খেলাপি ইউনিট গঠন করে 2024 সালের 30 জুন খেলাপি ঋণের হিসাব ধরে চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছে। গবেষকরা বলছেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের শাস্তির আওতায় আনতে হবে। ইচ্ছাকৃত খেলাপি যেগুলো এবং এদের সম্পদ যেগুলো তারা জামানত রেখেছিল, সেগুলো হচ্ছে আইনের মধ্যে থেকে টেন্ডার করে সেগুলো বিক্রি করে দিতে পারে। ব্যাংকগুলোকে মার্জ করার ব্যাপারেও যে সরকার চিন্তা করেছে, সেই মার্জটা যদি করা হয়, ওই সাধারণ গ্রাহকগুলো আবারও হচ্ছে সেই ব্যাংকমুখী হবে।
কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বলছে, গত 15 বছরে খেলাপি ঋণের পরিমাণ বিপজ্জনক হারে বেড়েছে। 2009 সালে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, তার রেকর্ড পরিমাণ বেড়ে এখন দাঁড়িয়েছে 4,20,335 কোটি টাকায়, যা প্রায় 15 গুণের বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোট বিতরণ করা ঋণের 24.13% ইচ্ছাকৃত খেলাপিদের হাতে। এর মধ্যে আদায় অযোগ্য অর্থাৎ ব্যাড লোনের পরিমাণ 3,42,065 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 20%। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। রাজধানীর বাংলা মোটরে বুধবার মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা। রাত 12:30টার দিকে মিছিলটি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করে। এ সময় মিছিল থেকে হামলার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় তারা। এনসিপির নেতারা বলেন, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের ওপর একের পর এক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একই সাথে বর্তমান প্রশাসনে থাকা ষড়যন্ত্রকারীদেরও গ্রেপ্তারের দাবি জানায় দলটি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। খুবই সুপরিকল্পিতভাবে এই তারুণ্য শক্তিকে তাদের মনোবল ভেঙে দিতে এই অপকৌশলের অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। আমরা বারবার এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে ছাত্র জনতার ওপর নির্যাতন চালায় আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে যে কয়টি ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়, তার মধ্যে অন্যতম ছিল রাজধানীর ধানমন্ডিতে ফারহান ফায়াজের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা। এরপর থেকেই ধানমন্ডি, মোহাম্মদপুর আর সায়েন্স ল্যাব হয়ে ওঠে আন্দোলনের গুরুত্বপূর্ণ স্থান। এছাড়াও এই ধানমন্ডিতেই আওয়ামী লীগের পার্টি অফিস, 32 নম্বর আর সুধা সদন। 5 আগস্ট বিজয়ের পরও এই স্থানগুলো থেকে পুলিশ অনেককেই গ্রেপ্তার করে। আরও জানাচ্ছেন সিউল আহমেদ। 2024 সালের 4 আগস্ট এই সায়েন্স ল্যাবরেটরিতে জড়ো হতে থাকে ছাত্র জনতা, যাদের উপরে নির্বিচারে হামলা চালায় সেই সময়কার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাল জুলাইয়ের 2 তারিখ শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে মিছিল সমাবেশ শুরু করে। আর এই কর্মসূচি শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ থেকে। ধীরে ধীরে এই আন্দোলনের পরিসর বাড়তে থাকে পুরো দেশ জুড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কোটা আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়। আর এই তখন থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়া শুরু করে ছাত্র জনতা। আর এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা রাজধানী সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও মোহাম্মদপুর। 18 জুলাই দেশব্যাপী প্রতিরোধ, সহিংসতা আর সংঘর্ষ। এর মাঝেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, ধানমন্ডি 27, মোহাম্মদপুরে অবস্থান নেয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সায়েন্স ল্যাব 3 রাস্তার মোড়। একদিকে ধানমন্ডি 3-এ আওয়ামী লীগের পার্টি অফিস, অন্যদিকে সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা। পুলিশ, র্যাব, আনসার আর ছাত্রলীগ একের পর এক হামলা চালায় ছাত্র জনতার উপর। আর এই হামলায় সায়েন্স ল্যাব পপুলার হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হন সানিম আলম অনু। সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর পপুলার মেডিকেল হাসপাতালে। ভর্তি, চিকিৎসা আর নতুন বাংলাদেশে শুরু হলেও বুকে ছড়া গুলি নিয়ে এখনও জীবন পার করছেন তিনি। সায়েন্স ল্যাবে যে আমার যেই যদি এটা এক্সপ্লেন করতে হয়, বলতে হবে যে একদম যে ইংলিশ মুভির অ্যাকশন সিনেমার যে সেট, সেটাও মনে হয় এরকম রিয়েল হয় না। ইংলিশ মুভির সেটার থেকেও ভয়াবহ অবস্থা। চারিদিকে ধোয়া, গুলি। আমার তো গুলি ভিতরে ঢুকে গেছিলো। ডাক্তার আমাকে প্রথম বললো যে নিঃশ্বাস নিতে পারতেছি কিনা, উনি ভাবছে যে আমার ফুসফুসে আঘাত করছে। বললাম হ্যাঁ, নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারতেছি। উনি পিছন দেখলো যে বেরোয় টেরোয় গেছে কিনা।
তো দেখলো, তারপর এক্স রে করলো, এক্স রে করে বললো যে আপনি মরবেন না। 2024 সালের 15 জুলাই কোটা আন্দোলনকারীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা দেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। আর সেই সময়কার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ধানমন্ডির টিনেরের পার্টি অফিস থেকে সেই ঘোষণাটি দেন। আর এরপরেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিনিয়ত ছাত্র জনতার উপরে হামলা করতে থাকে। যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ। কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা আসার পর থেকেই ধানমন্ডি জিগাতলা সায়েন্স ল্যাবে ছাত্র জনতার উপর হামলার পরিসরও বাড়তে থাকে। জুলাইয়ের শেষ দিক আর আগস্টের শুরু থেকে ধানমন্ডি 3 পার্টি অফিস, 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসার সামনে অবস্থান নেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র জনতা পেলেই চেক করা হয় আইডি কার্ড, পাওয়া না গেলে মারধর করা হয় তাদের উপর। ধানমন্ডির পার্টি অফিসে হয়ে গিয়েছিলাম একটা বড় ঝুঁকি, কারণ যদি তারা আমাকে দেখতো হয়তো আমাকে ধরে ফেলতে পারতো। কপাল দিয়ে গুলি বিদ্ধ হলো, বেদ করে বেরিয়ে গেল। এটা চোখের সামনে দেখে চিন্তা করলাম আমি হতে পারতাম, তো আল্লাহ বাঁচায় রাখছে। কিন্তু যেই কাজগুলোর কারণে যেই কারণে আন্দোলন হয়েছে তার কোনো প্রতিফলন এখনো প্রতিফলিত সমাজে হয় নাই। 15 জুলাই যখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মোকাবেলা করার ঘোষণা দেয়, ঠিক তার 3 দিন পর অর্থাৎ 18 জুলাই এই ধানমন্ডির 27 নম্বরে রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মাঝখানে গুলিবদ্ধ হয়ে নিহত হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ, এবং একই সাথে আহত হন আরও অনেকে। পরিবারের শত মানা করার পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় ফারহান ও তার সহপাঠীরা। কথা হয় ফাইয়াজের বাবার সাথে, জানান, তো আমি যে আমার ছেলেকে আইসিইউতে দেখলাম, বাট ও আসলে অন দ্য স্পটেই ডেথ বলা যায়। খুবই দুঃখজনক। ডাক্তাররাও তাই বলল। যারা ছিল আওয়ামী বাহিনীর তারা সমস্ত নথিপত্র ডেস্ট্রয় করে দিয়েছিল। যেই লক্ষ্যে আমার ছেলেরা জীবন দিয়েছিল সেই লক্ষ্য তো আমরা আসলে আজকে দেখতেছি যে তার ধারের কাছেও আমরা যেতে পারিনি। এটা আমাদের আসলে সবচেয়ে বড় কষ্ট। 1 জুলাই থেকে 36 জুলাই বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, 9 দফা, দেশ জুড়ে কারফিউ আর সেনা মোতায়েন। এরপরেই লং মার্চ আর আওয়ামী লীগ সরকারের পতন। নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন, আর্থসামাজিক আর রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়। 1 বছর পর সেই আকাঙ্ক্ষার স্বাদ কতটুকু পেল সাধারণ জনগণ? গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র যারা রাজনৈতিক স্টেক হোল্ডার এদের সাথেই সব রকম মতনৈক্য, সব রকম ঐক্য করার চেষ্টা করে যাচ্ছে এবং মতামত নেওয়া যাচ্ছে। কিন্তু যে জুলাই গণঅভ্যুত্থানটা সাধারণ মানুষের ছিল, সাধারণ জনগণের ছিল, একজন সাধারণ শিক্ষার্থী ছিল, তার থেকে কোনো মতামত নেওয়া হচ্ছে না। আমাদের জুলাই স্পিডে পরে যে আমাদের দেশের যে একটা আমরা যে অবস্থানে দেখার কথা ছিল, আসলে আমাদের দেশের অবস্থান ওই অবস্থায় নাই। আমরা অ্যাজিকুইলি বলতে গেলে আগে যেমন ছিল তেমনই ছিল, জাস্ট আমাদের শাসনকালটা চেঞ্জ হয়েছে, এটাই। 2018 সালের প্রথম দফায় কোটা সংস্কার আন্দোলন শেষ হয় 2024 সালের 5 আগস্ট। এরই মাঝে ঝরে যায় শতাধিক প্রাণ আর আহত হয় কয়েক হাজার মানুষ। শেখ হাসিনার টানা 15 বছরের শাসনের পতনের পর একটি আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। সেই সময় দলমত নির্বিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাস্তায় নামে। তারই পরিপ্রেক্ষিতে 5 আগস্ট পতন হয় একনায়কতান্ত্রিক শাসনে। তবে জুলাই অংশগ্রহণকারী আহত ও নিহত ব্যক্তিদের স্বজনরা বলছে যে এই আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল, সেটি পূরণে আশানুরূপ কোনো পরিবর্তন হয়নি। তাই এই গণ অভ্যুত্থানে যদি পরিবর্তন আনতে হয় এবং ফ্যাসিবাদ যদি আর কায়েম না করতে হয়, তাহলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। 3 পার্বত্য জেলার দুর্গম সীমান্ত এলাকা এখনো অদেখা এক বাংলাদেশ, যেখানে মেঘের ভেলায় পাহাড় ভাসে। সবুজ প্রকৃতি, বুনো হাওয়া, ঝর্ণাধারা আর পাহাড়ি জীবন মিলে তৈরি হচ্ছে এক টুকরো স্বর্গভূমি। বলা যায় শিলং, দার্জিলিং বা কাশ্মীরের প্রতিচ্ছবি। যদিও কয়েক হাজার ফুট উচ্চতায় এই সৌন্দর্য এখনো অধরা প্রকৃতিপ্রেমীদের কাছে। তবে 1036 কিলোমিটার সীমান্ত সড়ক শিগগিরই খুলে দিচ্ছে সেই পথের দুয়ার। সীমান্ত ঘুরে অদেখা বাংলাদেশের চিত্র তুলে এনেছেন হোসাইন জিয়াদ। যতদূর
যতদূর পথ যাচ্ছি আমরা পুরোটা পথেই মেঘে হারিয়ে যাচ্ছি। এই রাস্তাটি শিলং কিংবা দার্জিলিংয়ের চাইতে কোনো অংশে কম নয়। বাংলাদেশের এই অংশটি থানসি থেকে প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা এসে পৌঁছেছি, যেটি বান্দরবান শহর থেকে প্রায় 140 কিলোমিটারেরও বেশি দূরত্ব। খুব কাছেই মিয়ানমার সীমান্ত। দুর্গম এই সীমান্ত সড়ক করছে বাংলাদেশ সেনাবাহিনী, যেটি এখনও বাংলাদেশের কোনো পর্যটকের জন্যই উন্মুক্ত হয়নি। সারি সারি সবুজ পাহাড়ের ঢেউ, মাঝে আঁকাবাঁকা দীর্ঘ সীমান্ত সড়ক, পিচঢালা পথ যেন সবুজ ক্যানভাসে শিল্পীর টানা দাগ। সবুজ প্রকৃতি, বুনো হাওয়া, পাখির কলকাকলি, জুম চাষের দৃশ্য তৈরি করেছে অবিকল এক সুইজারল্যান্ড নয়তো কাশ্মীর। 3 পার্বত্য জেলার এসব দুর্গম সীমান্তে এখনো পৌঁছেনি কোনো পর্যটক। প্রায় 3000 ফুট উঁচুতে মেঘে ঢাকা পাহাড়ি সকাল, যেন আকাশ নেমেছে জল হয়ে। নিঃশব্দে মেঘ ধোঁয়ার মতো ছুঁয়ে যাচ্ছে গাছের ডালপালা। বান্দরবান মিয়ানমার সীমান্তে ভোরবেলার এই দৃশ্য কোনো স্বপ্ন রাজ্যের। বর্ষায় মেঘ নামে দল বেঁধে, পাহাড়ি পথের প্রতিটি বাঁকে তখন রহস্য। বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি সীমান্তের এই সৌন্দর্যের ভাষা শুধু চোখে দেখার নয়, হৃদয়ে রাখার। এরকম পরিবেশ এরকম উপরে আর কোনো টিভিতে বা কোনো ভিডিওতে আমি দেখি নাই। এটা আপনি মনে করেন বাংলাদেশে আমরা এখানে এসে একটা আবিষ্কার করলাম, কোনো একটা নতুন জায়গা। আমরা যারা আসছি তো একটা অন্যরকম একটা ভাইব পেয়েছি, অন্যরকম একটা ফিল পেয়েছি। আমরা যখন দাঁড়িয়ে আছি এখানে, বাংলাদেশের চট্টগ্রামে বলেন, কক্সবাজার বলেন, সূর্য একেবারে রৌদ্রোজ্জ্বল পরিবেশ। এখানে মনে হচ্ছে যে আমরা কোনো শীতের ভোরে আছি। এই দুর্গম পার্বত্য জনপদে তৈরি হয়েছে 317 কিলোমিটার নতুন সীমান্ত সড়ক। যে সড়ক শুধু এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পৌঁছায় না, পৌঁছে দেয় এক অভূতপূর্ব সম্ভাবনার দিগন্তে। 1000 কিলোমিটার পথ যখন সম্পন্ন হবে, এখানে হাজারো পয়েন্টে জায়গায় এইখানে আমাদের এই যে পর্যটন আকর্ষণে যে শিল্পগুলি আমরা গড়ে তুলতে পারবো, এদেশের বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। কোথাও কোথাও আপনাকে থামতে হবে অপরূপ ঝর্ণার শব্দে। পাথরের বুক চিরে নেমে আসা এসব ঝর্ণা এখানকার মানুষের বেঁচে থাকার উৎস। ঝর্ণার গা ঘেঁষে গড়ে ওঠে পাড়া, হয় চাষাবাদ। পানি মিলেমিশে তৈরি করে বিশাল নদী। জলরাশিতে পড়ে পাহাড়ের প্রতিচ্ছবি, তৈরি হয় এক জল আয়নার মায়াবী ছবি। এলাকাবাসীদের জন্য হোক বা একটা পর্যটকের জন্য হোক, এটা নিরাপত্তা দিতে গেলে তারা কঠিনভাবে অ্যাকশনে নিতে হবে। যোগাযোগ ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে যে নিরাপত্তা, এই জিনিসটা খুবই জরুরি এখানে। পাহাড়ি এই অঞ্চলের প্রতিটি বাঁকে আছে বৈচিত্র্যময় সংস্কৃতি। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সবারই ভিন্ন ভাষা, ভিন্ন পোশাক, তবুও যেন এক অপরূপ মেলবন্ধন। এখানে জীবন চলতে থাকে প্রকৃতির সাথে সুর মিলিয়ে। পরিকল্পিত ব্যবস্থাপনা আর নিরাপত্তা নিশ্চিত হলে আন্তর্জাতিক পর্যটনের আকর্ষণীয় কেন্দ্র হবে এই পাহাড়ি ভূমি। সীমান্ত পথে থাকবে সাইক্লিং, বাইক রাইড কিংবা ট্রেকিং। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অবারিত সুযোগ। সরকারের অনুমোদন পেলে খুব শিগগিরই এ দুর্গম সীমান্ত সড়ক পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা জানায় সেনাবাহিনী। নিঃসন্দেহে পর্যটনের জন্য একটি বড় সম্ভাবনা, কারণ এখানে এটা হচ্ছে প্রকৃতি সৌন্দর্যের লীলাভূমি। প্রকৃতি দেখার জন্য বিদেশে যাই আমরা, যাব না ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা আমাদের এই দেশেই আমরা ওই রকম অবকাঠামো করে আমরা আমাদের দেশের যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করব। এই সীমান্ত সড়ক ভারত ও মিয়ানমারের গা ঘেঁষে যুক্ত করেছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলাকে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বগুড়ায় স্কুল কলেজের শিক্ষার্থী নিয়ে সড়কে চলছে 81 বছর আগের ফিটনেসবিহীন গাড়ি। শিক্ষা প্রতিষ্ঠানের নামে যে গাড়িগুলো চলছে তার বেশিরভাগেরই এমন হাল। এমনকি পুলিশের স্কুলের নামেও চলছে ফিটনেসবিহীন প্রায় 40 বছরের পুরনো গাড়ি। ঝুঁকিপূর্ণ এসব গাড়িতে শিক্ষার্থী পরিবহনে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
আইন শৃঙ্খলা বাহিনী বলছে, স্কুল কলেজের গাড়ি হওয়ায় আইন প্রয়োগে কঠোর হতে পারছে না তারা। আরও জানাচ্ছেন রাজীব সেলিম। বগুড়ায় সড়ক মহাসড়কের পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফিটনেসবিহীন গাড়ি বিকল হয়ে পড়ে থাকার দৃশ্য নিত্যদিনের। স্কুল কলেজের নামে ফিটনেসবিহীন এসব গাড়ি সড়কে চলাচলে যেন কোনো বাধা নেই। আর এই সুযোগে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি সড়কে নামানোর প্রতিযোগিতায় মেতেছে বগুড়া শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বগুড়া শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী পরিবহনে ব্যবহার করা গাড়ির নির্দিষ্ট হিসাব নেই কোনো সরকারি দপ্তরেই। তবে 7টি শিক্ষা প্রতিষ্ঠানের 40টি পরিবহনের নম্বর সংগ্রহের পর শুরু হয় এখন টেলিভিশনের অনুসন্ধান। বিআরটিএ বগুড়া অফিসে গিয়ে দেখা যায় একটি গাড়িরও ফিটনেস ঠিক নেই। বগুড়া শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। ছুটির ঘণ্টা বাজলে একে একে বেরিয়ে আসে 19টি গাড়ি, যার মধ্যে 6টি গাড়ির নিবন্ধন বাতিল করেছে বিআরটিএ। 5টি গাড়ির কোনো তথ্য নেই বিআরটিএর সার্ভারে। বাকি 8টি গাড়ি ফিটনেস হারিয়েছে অনেক আগেই। ঝুঁকি নিয়ে শিক্ষার্থী পরিবহন করা হলেও এসব বিষয়ে কিছুই জানেন না দাবি করেন প্রতিষ্ঠানটির প্রধান। মালিকদের ডাকি, তারপর ডেকে তারপর কথা বলতে পারবো, কারণ তাদের কাগজগুলো তো আমরা প্রতি বছর চেক করি না। এটা তো তাদের দায়িত্ব যে ওই গাড়িগুলো তাদের ঠিক করে দেওয়া, তাদের সাথে ওভাবেই তো কথা বলা। না জেনে না শুনে বক্তব্য দেবো কিভাবে? এছাড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরিবহন ব্যবস্থাও একই রকম। 4টি গাড়ির একটি ফিটনেস হারিয়েছে 2013 সালে, আরেকটি 2014 সালে। বাকি 2টি গাড়ির ফিটনেসের কোনো তথ্য নেই বিআরটিএর সার্ভারে। তবে গাড়ির নম্বর প্লেট ধরে পাওয়া যায় তৈরির সাল। একটি 1959 সালে তৈরি করা, অন্যটি 1978 সালে। এত অনিয়ম থাকার পরেও কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? প্রত্যেকটি বাসের ফিটনেস বা ট্যাক্স টোকেন গভর্নমেন্টকে পে করা হচ্ছে কিনা, ফিটনেস টাকা পে করা হচ্ছে কিনা তাদেরকে দেখা উচিত। আমরা মানবিক কারণে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা থাকে, তারা ক্লাসগামী বা পরীক্ষার্থী যারা থাকে, তাদেরকে স্বাভাবিকভাবে তাদের হাম্পার হওয়ার জন্য আমরা এই ধরনের কাগজ চেক করি না। এদিকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো খোদ পুলিশ পরিচালিত প্রতিষ্ঠানেও চলছে অবৈধ যানবাহন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 7টি পরিবহনের তথ্য যাচাইয়ে দেখা যায় এমন চিত্র। প্রতিষ্ঠানটির 2টি গাড়ির নেই ফিটনেস, যার একটি গাড়ির বয়স হয়েছে প্রায় 40 বছর। 2টি গাড়ির তথ্যই নেই বিআরটিএর সার্ভারে। বাকি 3টিতে লাগানোই হয়নি নম্বর প্লেট। এসব স্বীকার করে দ্রুত ফিটনেসবিহীন গাড়ি সরিয়ে নেওয়া হবে বলে জানান কলেজের অধ্যক্ষ। আমাদের যে গাড়িগুলো এখনো ফিটনেসবিহীন অবস্থায় আছে, আমরা পর্যায়ক্রমিকভাবে সেই গাড়িগুলোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। একে একে আমরা সবগুলোই ফিটনেসবিহীন গাড়িগুলো আমরা তুলে নেব। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে 10 বছর আগে ফিটনেস হারানো গাড়িগুলো বিআরটিএ থেকে ব্লক করে দেয়া হয়েছে। সড়কে চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। আনফিট গাড়ি এবং অবৈধ যে যানবাহন আছে এগুলির বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট অব্যাহত আছে। অভিযোগটা আমরা গ্রহণ করলাম। আমি এ ব্যাপারে এডিএম স্যারের সাথে প্রয়োজনবোধে ডিসি মহোদয়ের সাথে এই ব্যাপারে কথা বলে আমরা এটি দ্রুত পদক্ষেপ নিই। বগুড়া শহরের স্কুল কলেজগুলোতে শিক্ষার্থী আনা নেওয়ার জন্য যে পরিবহনগুলো ব্যবহার করা হয়ে থাকে, এই পরিবহনগুলো নির্দিষ্ট সময় পরপর ফিটনেস পরীক্ষার জন্য বিআরটিএ কার্যালয়ে আনার কথা থাকলেও যুগের পর যুগ কেটে যাচ্ছে, কিন্তু ফিটনেস পরীক্ষার জন্য আনা হচ্ছে না বিআরটিএ কার্যালয়ে। ফিটনেসবিহীনভাবেই চলছে সড়ক মহাসড়কে। আইন শৃঙ্খলা বাহিনীও আইন প্রয়োগ করছে না মানবিক কারণে। ফলে ঝুঁকি বাড়ছে শিক্ষার্থী আনা নেওয়ায়। শিক্ষার্থী অভিভাবকদের দাবি এসব সমস্যার সমাধান করে নিরাপদ করা হোক স্কুল কলেজে যাতায়াত। রাজীব সেলিম, এখন বগুড়া। বান্দরবানের রুমায় সেনা অভিযানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কেএনএফ-এর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। ভোর থেকে রুমার পাহাড়ি এলাকায় এই অভিযান চালাচ্ছে বলে জানায় আইএসপিআর। রুমা উপজেলার দুর্গম পাহাড়ে অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়। এ সময় 3টি এসএমজি, 1টি রাইফেল সহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযান এখনও চলছে। সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা এবং চাঁদাবাজির ঘটনায় নিরাপত্তা নিশ্চিতে অভিযান জোরদার করেছে সেনাবাহিনী।
সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়ছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে যশোরে সব ধরনের চাল কেজিতে বেড়েছে 4 থেকে 8 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, চালের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? ব্যবসার এক কথায় যেটি বলছেন যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে এবং মিল মালিক যে কারসাজি রয়েছে, অর্থাৎ যারা অটো মিল মালিকরা রয়েছেন তাদের যে একটানা যে দাম তারা কিন্তু একবারে বাড়িয়ে দেয়, সে কারণে কিন্তু এই চালের দাম বেড়েছে। সেটি বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন, খুচরা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে তারা যে দামে কেনে তার থেকে 2-1 টাকা বেশি দামে তারা কিন্তু বিক্রি করে থাকে। আপনি জানেন যে 15 ধরনের ব্যবধানে চালের দাম প্রায় কেজিতে 4 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে মিনিকেট চাল 70 থেকে 78 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগে 65 থেকে 70 টাকা বিক্রি হচ্ছিল। বাসমতি চালের একই অবস্থা, 88 টাকা বিক্রি হচ্ছে, যেটি 84 টাকা হচ্ছিল এবং 60 টাকার কাজললতা কিন্তু এখন বিক্রি হচ্ছে এবং পাইজাম 60 টাকা বিক্রি হচ্ছে, যেটি 58 টাকা ছিল। মোটা চালটার দামও 56 টাকা বিক্রি হচ্ছে, যেটি 52 টাকা ছিল এক সপ্তাহ আগে। এই অবস্থায় আসলে যারা সাধারণ মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু আসলে বলছেন যে এই মৌসুমের কিছুদিন আগে যে ধান উঠলো, সে ধান ওঠার পরেই চালের দাম যে বৃদ্ধি পেয়েছে, এতে কিন্তু তারা আসলে নাখোশ। তারা বলছেন যে যদি বাজার নিয়মিত মনিটরিং করা যায় এবং তাহলে চাউলের দামটা কমতে পারে। এর জন্য সরকারি বা চাউলের দামকে নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের কথা বলছেন। এই ছিল এখান থেকে আমার কাছে চাউলের বাজারের সর্বশেষ খবর। সম্পা। যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। উৎপাদন খরচ 13 টাকা 90 পয়সা হলেও পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। এতে লোকসান গুনছেন বগুড়ার আলু চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, আলুর দাম কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? সেই সঙ্গে জানাবেন পাইকারি এবং খুচরায় আলুর দামের তফাৎ কেমন? হ্যাঁ শম্পা, আপনি জানেন যে গত 2 মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু আলুর যে ভর মৌসুম, সে আলুর ভর মৌসুমে কিন্তু যে দামটি ছিল সেটি হলো 9 থেকে 10 টাকা কেজিতে কিন্তু আলু পাইকারি হয়েছে। আর বর্তমানে আমি বগুড়ার ধাপের হাটে রয়েছি, যে হাটটিতে প্রচুর পরিমাণে আলু সরবরাহ হয়েছে এবং এসব আলু কিন্তু কৃষকের আলু। আর আজকে যে আলুর দাম সেটি হলো যে ছোট আলুটি দেখা যাচ্ছে, সে ছোট আলুটা বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকা এবং যে বড় মাঝারি সাইজের যে আলুটি সেটি বিক্রি হচ্ছে 11 থেকে 12 টাকা কেজি দরে। আর এখানে যে কৃষি পণ্য অধিদপ্তরের যে তথ্য, সে তথ্য মতে কিন্তু প্রতি কেজি আলুতে কৃষকের উৎপাদন খরচ হয়েছে 13 টাকা 90 পয়সা। তাহলে প্রতি কেজিতে কৃষক কিন্তু 1 টাকা 1.5 টাকা পর্যন্ত আলুতে লোকসান সেটি কিন্তু দিতে হচ্ছে। ফলে সামনের দিনে যে আলু উৎপাদন, এই নিয়ে কিন্তু তারা শঙ্কায় পড়েছে। অন্যদিকে বগুড়াতে যে 42টি যে হিমাগার রয়েছে, সেই হিমাগারে মাত্র 3.5 লাখ মেট্রিক টন আলু এখানে সংরক্ষণ করা যায়। সেখানেও কিন্তু একটা বিপত্তি দেখা দিয়েছে, সেটি হলো যে হিমাগার ভাড়া, সেখানেও কিন্তু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। মানে গত বছরের তুলনায় 1 টাকা কেজিতে বেশি নেওয়া হচ্ছে, যেখানে কোনো কিছু খরচই বাড়ে নাই, কিন্তু হিমাগার মালিকরা এই টাকাটা বৃদ্ধি করার কারণে কৃষকরা কিন্তু আলু সে হিমাগারে রাখতে পারেনি। ফলে তাদের বাড়িতে বিভিন্ন স্থানে যে আলু সংরক্ষণ করা হয়েছিল, সে আলুগুলো কিন্তু বিক্রি করতে তারা বাধ্য হচ্ছে, না হলে সে আলুগুলো কৃষকের বাড়িতে নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে আলু সরবরাহ হয়েছে এই হাট বাজারগুলোতে এবং আলুর দাম এখন পর্যন্ত ওঠে নাই। আর হিমাগারে প্রতি কেজিতে প্রায় 60 টাকা কেজি দরে কিন্তু এই হিমাগার খরচ করা হয়েছে। আর যদি আমি পরিসংখ্যান দেই, বগুড়াতে এবারে 60,400 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে প্রায় 13 লাখ মেট্রিক টন। সে আলুগুলোর মধ্যে 3.5 লাখ মেট্রিক টন কিন্তু হিমাগারে রয়েছে, আর অন্য আলুগুলো কিন্তু বাইরে রয়েছে। সে আলুগুলো বিক্রি হচ্ছে এখন পর্যন্ত দাম না হওয়ার কারণেই কৃষকরা কিন্তু যে লোকসান, সেটি কিন্তু সংখ্যা এখনও রয়ে গেছে। সামনের দিনে যদি না বাড়ে তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে সম্পা। তো এই ছিল আমার কাছে আলুর যে বাজার, সেখান থেকে সর্বশেষ। মাজেদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাজেদুর রহমান জানাচ্ছিলেন আলুর বাজারের খবরাখবর। বান্দরবানের রুমায় সেনা অভিযানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কেএনএফ-এর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। ভোর থেকে রুমার পাহাড়ি এলাকায় এই অভিযান চালাচ্ছে বলে জানায় আইএসপিআর। রুমা উপজেলার দুর্গম পাহাড়ে অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়।
এ সময় 3টি এসএমজি, একটি রাইফেল সহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযান এখনো চলছে। সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা এবং চাঁদাবাজির ঘটনায় নিরাপত্তা নিশ্চিতে অভিযান জোরদার করেছে সেনাবাহিনী। সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়ছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে যশোরে সব ধরনের চাল কেজিতে বেড়েছে 4 থেকে 8 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, চালের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? ব্যবসার এক কথায় যেটি বলছেন যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে এবং মিল মালিক যে কারসাজি রয়েছে, অর্থাৎ যারা অটো মিল মালিকরা রয়েছেন তাদের যে একটানা যে দাম তারা কিন্তু একবারে বাড়িয়ে দেয়। সে কারণে কিন্তু এই চালের দাম বেড়েছে, সেটি বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন, খুচরা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে তারা যে দামে কিনে তার থেকে 2-1 টাকা বেশি দামে তারা কিন্তু বিক্রি করে থাকে। আপনি জানেন যে 15 ধরনের ব্যবধানে চালের দাম প্রায় কেজিতে 4 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে মিনিকেট চাল 70 থেকে 78 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগে 65 থেকে 70 টাকা বিক্রি হচ্ছিল। বাসমতি চালের একই অবস্থা, 88 টাকা বিক্রি হচ্ছে, যেটি 84 টাকা হচ্ছিল, এবং 60 টাকার কাজললতা কিন্তু এখন বিক্রি হচ্ছে, এবং পাইজাম 60 টাকা বিক্রি হচ্ছে, যেটি 58 টাকা ছিল। মোটা চালটার দামও 56 টাকা বিক্রি হচ্ছে, যেটি 52 টাকা ছিল এক সপ্তাহ আগে। এই অবস্থায় আসলে যারা সাধারণ মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু আসলে বলছেন যে এই মৌসুমের কিছুদিন আগে যে ধান উঠলো, সে ধান ওঠার পরেই চালের দাম যে বৃদ্ধি পেয়েছে, এতে কিন্তু তারা আসলে নাখোশ। তারা বলছেন যে যদি বাজার নিয়মিত মনিটরিং করা যায় এবং তাহলে চাউলের দামটা কমতে পারে। এর জন্য সরকারি কর্তারা বা চাউলের দামকে নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের কথা বলছেন। এই ছিল এখান থেকে আমার কাছে চাউলের বাজারের সর্বশেষ খবর। সম্পা। যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। দেখছেন এখন বাণিজ্য। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। উৎপাদন খরচ 13 টাকা 90 পয়সা হলেও পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। এতে লোকসান গুনছেন বগুড়ার আলু চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, আলুর দাম কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? সেই সঙ্গে জানাবেন পাইকারি এবং খুচরায় আলুর দামের তফাৎ কেমন? হ্যাঁ শম্পা, আপনি জানেন যে গত 2 মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু আলুর যে ভর মৌসুম, সে আলুর ভর মৌসুমে কিন্তু যে দামটি ছিল সেটি হলো 9 থেকে 10 টাকা কেজিতে কিন্তু আলু পাইকারি হয়েছে। আর বর্তমানে আমি বগুড়ার ধাপের হাটে রয়েছি, যে হাটটিতে প্রচুর পরিমাণে আলু সরবরাহ হয়েছে এবং এসব আলু কিন্তু কৃষকের আলু। আর আজকে যে আলুর দাম সেটি হলো যে ছোট আলুটি দেখা যাচ্ছে, সে ছোট আলুটা বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকা, এবং যে বড় মাঝারি সাইজের যে আলুটি সেটি বিক্রি হচ্ছে 11 থেকে 12 টাকা কেজি দরে। আর এখানে যে কৃষি পণ্য অধিদপ্তরের যে তথ্য, সে তথ্য মতে কিন্তু প্রতি কেজি আলুতে কৃষকের উৎপাদন খরচ হয়েছে 13 টাকা 90 পয়সা। তাহলে প্রতি কেজিতে কৃষক কিন্তু 1 টাকা 1.5 টাকা পর্যন্ত আলুতে লোকসান সেটি কিন্তু দিতে হচ্ছে। ফলে সামনের দিনে যে আলু উৎপাদন, এই নিয়ে কিন্তু তারা শঙ্কায় পড়েছে। অন্যদিকে বগুড়াতে যে 42টি যে হিমাগার রয়েছে, সেই হিমাগারে মাত্র 3.5 লাখ মেট্রিক টন আলু এখানে সংরক্ষণ করা যায়। সেখানেও কিন্তু একটা বিপত্তি দেখা দিয়েছে, সেটি হলো যে হিমাগার ভাড়া, সেখানেও কিন্তু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। মানে গত বছরের তুলনায় 1 টাকা কেজিতে বেশি নেওয়া হচ্ছে, যেখানে কোনো কিছু খরচই বাড়ে নাই, কিন্তু হিমাগার মালিকরা এই টাকাটা বৃদ্ধি করার কারণে কৃষকরা কিন্তু আলু সে হিমাগারে রাখতে পারেনি। ফলে তাদের বাড়িতে বিভিন্ন স্থানে যে আলু সংরক্ষণ করা হয়েছিল, সে আলুগুলো কিন্তু বিক্রি করতে তারা বাধ্য হচ্ছে, না হলে সে আলুগুলো কৃষকের বাড়িতে নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে আলু সরবরাহ হয়েছে এই হাট বাজারগুলোতে, এবং আলুর দাম এখন পর্যন্ত ওঠে নাই। আর হিমাগারে প্রতি কেজিতে প্রায় 60 টাকা কেজি দরে কিন্তু এই হিমাগার খরচ করা হয়েছে। আর যদি আমি পরিসংখ্যান দেই, বগুড়াতে এবারে
60,400 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে প্রায় 13 লাখ মেট্রিক টন। সে আলুগুলোর মধ্যে 3.5 লাখ মেট্রিক টন কিন্তু হিমাগারে রয়েছে, আর অন্য আলুগুলো কিন্তু বাইরে রয়েছে। সে আলুগুলো বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত দাম না হওয়ার কারণেই কৃষকরা কিন্তু যে লোকসান সেটি কিন্তু সংখ্যা এখনও রয়ে গেছে। সামনের দিনে যদি না বাড়ে তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে শম্পা। তো এই ছিল আমার কাছে আলুর যে বাজার সেখান থেকে সর্বশেষ। মাজেদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাজিদুর রহমান জানাচ্ছিলেন আলুর বাজারের খবরাখবর। সিলেটে করোনা আক্রান্ত হয়ে বুধবার একজনের মৃত্যুতে আতঙ্কে শহরবাসী। তবে করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়লে সচেতনতা বাড়েনি। এ নিয়ে আরও জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, জেলায় এখন পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন সেই সঙ্গে জানাবেন সচেতনতা বাড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। শম্পা, আমি এই মুহূর্তে রয়েছি শহীদ শামসুদ্দিন হাসপাতালে এবং সবচেয়ে আতঙ্কের ব্যাপার হচ্ছে যে গত 24 ঘন্টায় কিন্তু আরও একজন রোগী কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এবং এই নিয়ে মোট 2 জন রোগী কিন্তু করোনায় মৃত্যুবরণ করলেন। তো আপনি যেমনটি বলছিলেন যে আসলে জেলায় আক্রান্তের সংখ্যা নিয়ে যদি আমি একটু আপনাকে জানাতে চাই, সেক্ষেত্রে কিন্তু এ পর্যন্ত মোট 25 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং তারা বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন। শহীদ শামসুদ্দিন হাসপাতালে আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু সর্বোচ্চ 6 জন রোগী তারা সেবা নিচ্ছিলেন এবং আইসিইউতে ছিলেন 3 জন। এখন কিন্তু অনেকেই বাড়ি ফিরে গেছেন, 2 জন এখন চিকিৎসাধীন রয়েছেন। এবং এখানকার যদি করোনার সেবা সংক্রান্ত তথ্য আমি একটু জানিয়ে রাখি, সেক্ষেত্রে এখানে আইসিইউ বেড রয়েছে মোট 16টি। এর মধ্যে যদি প্রস্তুত রাখা হয়েছে আরও কিছু বেড এবং অক্সিজেন সিলিন্ডারের যে ব্যাপার সেটিও পর্যাপ্ত রয়েছে। প্রায় 10,000 লিকুইড অক্সিজেন প্লান্ট, যেটি 10,000 লিটার ক্ষমতা সম্পন্ন, সেই 10,000 লিটার ক্ষমতা সম্পন্ন প্লান্টও তৈরি আছে এবং এর পাশাপাশি 100টি বেড কিন্তু প্রস্তুত রয়েছে এবং যে কোনো সময় যদি রোগীর সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা তাদের প্রস্তুতি সর্বোচ্চ নিয়ে রেখেছেন বলে আমাদেরকে একটু আগে জানিয়েছেন এখানকার আবাসিক চিকিৎসক। এবং এর পাশাপাশি আপনি জানেন যে সিলেট বিভাগের টারশিয়ারি লেভেলের যে হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালটিও প্রস্তুত রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম। ওসমানী মেডিকেল কর্তৃপক্ষ বলছেন যে আসলে যদি করোনার আধিক্য হয়, অর্থাৎ যদি আরও বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে তারাও প্রস্তুত রয়েছেন। তাদের এখানেও কিন্তু প্রায় 30,000 লিটার লিকুইড অক্সিজেন প্লান্ট কিন্তু প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি আরও যেগুলো র্যাপিড অ্যান্টিজেনের কিট, সেই কিটের সংকট ছিল প্রথমে, সেই সংকটও এখন দূর হয়েছে। এর পাশাপাশি কিন্তু আরও কিছু সংকট ছিল, সেই সংকট কিন্তু দূরীভূত হয়েছে। তবে সচেতনতার ব্যাপারটি কিন্তু এখনও পুরোপুরি আমরা দেখেছি যে মানুষজন কিন্তু এই ঝুঁকিপূর্ণ এলাকায় এসেও কেউ মাস্ক ব্যবহার করছে না, যেটি আসলে ঝুঁকি বাড়াচ্ছে এবং নানাভাবে এখানকার চিকিৎসকরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই মানুষ যেন সচেতন হতে চাচ্ছে না। এটাই আসলে বড় আতঙ্কের ব্যাপার। তো শম্পা, এই ছিল সিলেটের করোনা পরিস্থিতি আমার কাছে সবশেষ। করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সন্দীপন শুভ। দেশের বাইরের প্রসঙ্গ, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 2 বছর পিছিয়ে গেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। পেন্টাগন জানিয়েছে পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে তাদের কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে। এদিকে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতামূলক সম্পর্ক ছিন্ন করাকে অগ্রহণযোগ্য বলছে যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যু কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছে চীন। বিশেষজ্ঞদের মতে ইরান ইসরায়েল সংঘাতে ঝুঁকিতে পড়ছে জ্বালানি তেলের বাজার। আরও জানাচ্ছেন তানভীর জনি। গেল 21 জুন যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান থেকে ফেলা বাংকার বাস্টার বোমার আঘাতে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনার কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে হামলার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প এমনও দাবি করেছেন পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যা কেউ আগে কখনো দেখেনি। যদিও এসব দাবির পেছনে তেমন কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। গেল মাসে পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন বেশ কয়েকটি গণমাধ্যমে ফাঁস হওয়ার পর বিতর্ক আরও বাড়ে। সেখানে বলা হয় পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত রয়েছে। এরপরই ট্রাম্পের বক্তব্যকে সত্য প্রমাণে মরিয়া হয়ে ওঠে সিনেট সহ পেন্টাগন ও হোয়াইট হাউস।
অন্যদিকে তেহরানও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ করেনি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হামলার বিষয়ে ট্রাম্প অতিরঞ্জিত কথা বলেছেন। এবার পেন্টাগন নতুন করে দাবি করেছে, মার্কিন হামলায় নিশ্চিহ্ন হয়ে গেছে ইরানের পারমাণবিক স্থাপনা। তেহরান পারমাণবিক কর্মসূচিতে 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছেন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পার্নেল। মার্কিন হামলাকে সাহসী অভিযান হিসেবে অভিহিত করেন তিনি। They say a couple of things. They share our sentiments about the degradation of Iran's nuclear program and the fact that we have degraded their program by 1 to 2 years. At least intel assessments inside the department assess that, and I think their intelligence shares that conclusion. এদিকে অসহযোগিতার অভিযোগ এনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইরান। ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংস্থাটিকে কোনো ধরনের সহযোগিতা করবে না তেহরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ বিষয়ে আইন পাশ করে আদেশ জারি করেছেন। ইরানের এমন পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, তেহরানের উচিত অবিলম্বে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সহযোগিতামূলক আচরণ করা। এদিকে ইরানের পারমাণবিক ইস্যু শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী বেইজিং। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাতে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, ভূ রাজনৈতিক সংঘাতে ঝুঁকিতে পড়ছে জ্বালানি তেলের বাজার, যার ফলে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে পারে গোটা বিশ্ব। সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। বিতরণ করা ঋণের 1/4 অনাদায়ী ইচ্ছাকৃত খেলাপিরা শনাক্ত হলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ আমানতকারীরা। ব্যাংকের স্টাফ এবং ক্ষুদ্র গ্রাহক বা ক্ষুদ্র বড় সব গ্রাহকদের স্বার্থকে বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে রাতে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ নেতাকর্মীদের। কলেজ ছাত্র ফারহান নিহতের পরই কোটা আন্দোলনের মোড় ঘুরে যায়, হটস্পট হয়ে ওঠে ধানমন্ডি মোহাম্মদপুর সায়েন্স ল্যাব। ফুসফুসে আঘাত করছে, বললাম হ্যাঁ নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারতেছে, মানে পিছন দেখলো যে বেরোয় টেরোয় গেছে কিনা, তো দেখলো, তারপর এক্সরে করলো, এক্সরে করে বললো যে আপনি মরবেন না। যেই লক্ষ্যে আমার ছেলেরা জীবন দিয়েছিল, সেই লক্ষ্য তো আমরা আসলে আজকে দেখতেছি যে তার ধারের কাছেও আমরা যেতে পারিনি। শিগগিরই খুলছে পার্বত্য 1036 কিলোমিটার সীমান্ত সড়ক, মেঘের ভেলা আর পাহাড়ের বাঁকে মিলবে অদেখা এক বাংলাদেশ। এবং ইরানের পরমাণু কর্মসূচি 2 বছর পিছিয়ে দেওয়ার দাবি পেন্টাগনের, আণবিক সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্নে তেহরানের উপর নাখোশ যুক্তরাষ্ট্র। সংবাদ শেষ করব। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।